আমি মনে করি যে প্রত্যেক পলিটিক্যাল পার্টির উচিত জুলাই সনদের হ্যায়ের পক্ষে ক্যাম্পেইন করা, প্রত্যেক নাগরিকের উচিত এই হ্যাঁতে ভোট দেওয়া, এবং কোনো রাজনৈতিক দল যদি জুলাই সনদের বিরোধিতা করে যে না ভোট দিবে এই জায়গায় গিয়ে যদি দাঁড়ায়, তাহলে সেই পার্টিকে সন্দেহ করা উচিত আমাদের, যে এই পার্টির মনের মধ্যে আবার হাসিনা হওয়ার একটা খায়েশ আছে। তো এই জায়গায় আমরা পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে একটা কমিটমেন্ট চাইব, সেটা হলো যে এখন যে বিচারের কাজ আছে, বিচারের কাজ চলমান থাকবে, ট্রাইব্যুনাল যেটা আছে এটা চলবে। এবং আমি একটা কমিটমেন্ট চাই, যেটা নিয়ে আগে আমরা লেখালেখি করছি, সেটা হলো এই প্রসিকিউশন টিম যেন থাকে। এক্স্যাক্টলি, এই প্রসিকিউশন টিম চেঞ্জ করা যাবে না। এবং আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী তাদের বিচার এবং শাস্তির মধ্যে হবে। যারা আওয়ামী লীগের মধ্যে বড় পোস্ট পজিশনে ছিল তাদেরকে তুমি কোনো রাজনৈতিক দলে নিতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ের সমর্থক ছিল, সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের ভোট দিত, দে আর দ্য সিটিজেন অফ বাংলাদেশ, তাদের উপর অন্যায় অত্যাচার করা যাবে না। দেখো, আমি প্রথম পয়েন্ট আশা করি যে কোনো পলিটিক্যাল পার্টি ইন্ডিয়ার সাথে একা বসবে না। তারা ইন্ডিয়ার সাথে ফরেন রিলেশন বিল্ড আপ করার জন্য সরকার এবং বিরোধী দল মিলাইয়া একটা কমিটি করবে, ফরেন রিলেশন কমিটি, অ্যান্ড দ্যাট কমিটি উইল ডিল উইথ ইন্ডিয়া। এবং ইন্ডিয়ারে ক্লিয়ারলি বলবে, ইফ ইউ ওয়ান্ট টু ডিল উইথ আস, ইউ উইল ডিল উইথ আস কম্বাইন্ডলি। আমরা যদি আমাদের সামরিক শক্তিরে সিগনিফিকেন্টলি বাড়াইতে না পারি, তাহলে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন হতে পারি। তো এই কারণে আমাদের মিলিটারি মডার্নাইজ করতে হবে অ্যাট এনি কস্ট। আমাদের যে ইলেকশন, এবং ইলেকশনের এখনও দুইটা বড় দল, 10 দলীয় জোট, জামাত, এনসিপি এবং বিএনপি, তারা এখনও কোনো ইশতেহার দেয় না, বাট পলিসি নিয়ে তারা কথা শুরু করছে। আমরা জামাতের একটা পলিসি সামিট হয়েছে, তারা সেখানে কিছু কথাবার্তা বলছে। বিএনপির একটা 31 দফা আগ থেকেই আছে, এবং ক্যাম্পেইনে আমরা দেখতেছি তারা বিভিন্ন ধরনের পলিসি প্রপোজাল তারা দিচ্ছে, কথা বলতেছে, হুইচ ইজ আমি এটা খুবই অ্যাপ্রিসিয়েট করি যে তারা পলিসি নিয়ে কথা বলতেছে, এবং এটা এখন ইটস এ টাইম যে তারা নিয়ে কথা বলবে। বাট আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এই ইলেকশনটা এবং নেক্সট ফিউ ইয়ার্স, মেবি নেক্সট 5-10 ইয়ার্স, আমাদের ন্যাশন রিবিল্ডিংয়ের জন্য আমাদের স্পেসিফিক কিছু এরিয়া এবং জায়গায়, প্রায়োরিটির জায়গায় আমাদেরকে ফোকাস করতে হবে। ডেফিনেটলি। এবং সেই ন্যাশনাল যেই প্রায়োরিটি, সেই ন্যাশনাল ফোকাস প্রায়োরিটি, সেই জিনিসগুলা কি হইতে পারে, এটা নিয়ে আজকে আমরা একটা আলাপ করব। তো এখানে আমরা যদি শুরু করি এভাবে, যে আপনি কি মনে করেন যে বাংলাদেশটাকে এখন রিবিল্ড করার জন্য, ফ্যাসিস্ট রেজিমের পরে বাংলাদেশটাকে রিবিল্ড করার জন্য ন্যাশনাল প্রায়োরিটিসগুলো ঠিক কী হওয়া উচিত? না, ডেফিনেটলি আমাদের দ্যাটস এ ভেরি গুড কোশ্চেন, এবং মানে গুড পয়েন্ট অফ ভিউ, যে জায়গা থেকে তুমি দেখতে পারো। আমরা তোমার পোস্ট ফ্যাসিজম এরিয়াতে যাইতেছি, তাই না, এবং হচ্ছে পোস্ট আওয়ামী লীগ এরিয়াতে যাইতেছি, এবং একটা রিফরমেশনের মধ্যে দিয়ে আমরা আসছি। তো এই জায়গাটাতে আমার বোধ হয় যে খুব প্রিসাইসলি কয়েকটা জায়গায় আমরা এমফেসাইজ দিতে পারি, যেখানে ফোকাসটা হলো যে সকল রাজনৈতিক দলের মধ্যে একটা কনসেনসাস থাকতে হবে যেগুলো ইম্পর্টেন্ট, এবং এই জায়গায় আমরা একই জায়গায় আসছি। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের জনগণের মধ্যে একটা ঐক্য থাকতে হবে যে তারা এই জায়গাটাতে একমত। কারণ তুমি দেখো, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি মেজরিটি পিপল থিঙ্ক সামথিং ইম্পর্টেন্ট, তাহলে পলিটিক্যাল পার্টিগুলো সেটা পিক করতে বাধ্য হবে যেটা এটা ইম্পর্টেন্ট। তো এর মধ্যে তোমার সবার প্রথমে আসবে জুলাই সনদ, যে জুলাই সনদ যে জায়গায় এসে দাঁড়ায় সেটা গণভোটে যাবে, এবং এটা গণভোটে পাশ হবে ইনশাল্লাহ, এবং এটা পাশ হইলে পরে এটার বাস্তবায়ন। তো এই জায়গায় আমাদের দুইটা জোটেরই বড় পার্টির তোমার একটা কনসেনসাস আসতে হবে। সেকেন্ড, আমি মনে করি যে আওয়ামী লীগকে আমরা কীভাবে ডিল করবো, তাই না। আওয়ামী লীগের বিচার তো ট্রাইব্যুনালে চলমান, কিছু মামলার রায় হয়েছে, কিছু মামলা এখনো কন্টিনিউ। আওয়ামী লীগের সাথে তোমার এই ফ্যাসিস্ট আমলে যারা হচ্ছে তোমার খুন এবং গুমের সাথে জড়িত কিছু সেনা কর্মকর্তা এখন বিচারের সম্মুখীন আসছে, তাই না। পুলিশের হাই অফিসিয়াল অনেক এটার সাথে জড়িত ছিল, তো তাদের বিচার। তো আওয়ামী লীগ এবং বিচার, এটা আমি মনে করি দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে আমাদের একটা কনসেনসাস আসতে হবে। থার্ড হচ্ছে তোমার ইন্ডিয়ার সাথে আমাদের ফরেন রিলেশন। ইন্ডিয়া আমাদের জন্য একটা থ্রেট। তারা এখানে যে ফ্যাসিজম তৈরি হয়েছে, সেই ফ্যাসিজমে হচ্ছে একেবারে ফার্স্ট হ্যান্ড অংশগ্রহণ করছে, তাই না। আওয়ামী লীগ সরকারকে তারা টিকায় রাখছে, তাদের ডিজাইনের পার্ট ছিল। তো এই রোল যাতে ইন্ডিয়ার কখনো আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে তোমার প্রয়োগ করতে না পারে, সেটার জায়গায় আমাদের একটা কনসেনসাসের জায়গা আমাদের থাকতে হবে। এরপরে হচ্ছে তোমার আমাদের একটা সিস্টেম্যাটিক আইনের শাসনে যাইতে হবে আর কি, যেখানে তোমার মানুষ নিজের হাতে আইন তুলে নিবে না, এবং হলো রিলিজিয়াস হারমোনি থাকবে, একটা সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে। কোনো নাগরিকের তার নাগরিক অধিকার যেন ভায়োলেট না হয়, আমার জন্য মত প্রকাশের স্বাধীনতা থাকে। এই জায়গাটায় আমাদের একটা কনসেনসাস তোমার আসতে হবে। আমাদের ন্যাশনাল সিকিউরিটির জায়গায় একটা কনসেনসাস আসতে হবে, যে আমরা আমাদের ডিফেন্সকে তোমার রিঅর্গানাইজ করব। দেখো, রিসেন্টলি আমরা যদি দেখি যে ইন্টারন্যাশনাল রাজনীতিও একটা জায়গায় গিয়ে দাঁড়াইতেছে, যেখানে ব্রুট ফোর্স তুমি অ্যাপ্লাই করতে পারতেছো, তাই না। রাশিয়া ইউক্রেনের ক্ষেত্রে করছে, আমেরিকা রিসেন্টলি তোমার এই ভেনেজুয়েলার উপরে তোমার যেটা করছে, তো এটা তো আগে ছিল না, তো এটা এখন নতুন জায়গায় আসছে। তো এখন এই জায়গাটাতে তুমি যদি একটা শক্তিশালী বড় দেশের পাশে থাকো, তাহলে তোমার সিকিউরিটি ইজ আন্ডার থ্রেট। এবং আনফর্চুনেটলি ইন্টারন্যাশনাল পলিটিক্সে মোরালিটি বলে কিছু নাই, তাই যে তোমার সিকিউরিটি তোমার নিজে ঠিক করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের
তোমার ডিফেন্সকে আমাদের এয়ার এবং সেনাবাহিনী এইটার হচ্ছে সিগনিফিক্যান্ট ক্যাপাসিটি বাড়াইতে হবে। বাধ্যতামূলক সামরিক ট্রেনিং আমরা একটা সার্টেন জনগোষ্ঠী দিতে পারি কিনা সেটা আমাদের চিন্তা করতে হবে, কিন্তু আমাদের এটার জন্য প্রায়োরিটি। আর আরেকটা হলো যে আমাদের রাজনীতি থেকে তোমার রাজনীতি এবং সরকার থেকে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এইটা বন্ধ করা। কারণ আমরা যে একটা পপুলেশন ডিভিডেন্টের মধ্য দিয়ে যাইতেছি এটাকে এখন ম্যাক্সিমাইজ করার টাইম। তো মোটামুটিভাবে একটা ভালো গভর্নমেন্ট যদি তোমার দুর্নীতি সন্ত্রাস বন্ধ রাখতে পারে কিছুদিন, তাহলে কিন্তু আমাদের সিগনিফিক্যান্ট ন্যাশনাল ডেভেলপমেন্ট হবে, গুড গভর্নেন্স হবে। তো আমার বোধ হয় যে এই কয়েকটা জায়গাটাতে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতে আসে তাইলে আমরা একটা সিগনিফিক্যান্ট পরিবর্তনের মধ্যে দিয়ে যাব। জুলাই সনদের সাথে একটা জিনিস যোগ করতে হবে, যে জিনিসটা আসলে জুলাই সনদের মধ্যে ব্যাপকভাবে আসে নাই, সেটা হলো ইলেকশন কমিশনের একটা রিফর্ম, যাতে করে আমরা তোমার একটা সুষ্ঠু নির্বাচন পাই। তত্ত্বাবধায়ক সরকার এখানে আসছে, তার ফলে তত্ত্বাবধায়ক সরকারটা থাকলে একটা রিফর্ম হয়ে যাবে, কিন্তু ইলেকশন কমিশনের একটা সক্ষমতা বাড়াইতে হবে যাতে করে ইলেকশনটা অলওয়েজ ফেয়ার। আচ্ছা, তাহলে আপনি মোটামুটি 7টা পয়েন্ট বলছেন, যে 7টা প্রায়োরিটির জায়গা, 7টা ন্যাশনাল প্রায়োরিটির জায়গা, এবং আপনি যেটা বললেন যে হ্যাঁ পলিটিক্যাল পার্টিকুলার যারা ক্ষমতায় আসবে বা বিরোধী দল হবে তাদের একটা কনসেনসাস লাগবে যে হ্যাঁ দিস আর আওয়ার 7 ন্যাশনাল প্রায়োরিটিস, এবং এই জায়গায় আমরা তারা কম্পিট করবে, তারা কিভাবে এই প্রায়োরিটি জায়গাগুলোকে অ্যাড্রেস করতেছে, তারা ফর এক্সাম্পল যে দুর্নীতি তারা কীভাবে কমাবে, এটা একটা ন্যাশনাল প্রায়োরিটির জায়গা। জামাত এবং বিএনপি তারা পলিসি নিয়ে তারা ডিবেট করবে। এগ্রি, এক্স্যাক্টলি, আমার মতে দ্যাটস আ সাবস্টেন্সিয়াল পয়েন্ট। একটা হলো যে এই গোল আমি অ্যাচিভ করতে চাই, এটা আমার ন্যাশনের জন্য ইম্পর্টেন্ট, এই জায়গায় এগ্রিমেন্ট হইতে হবে। তারপরে এটা অ্যাচিভ করার জায়গায় তারা আলাপ আলোচনা করতে পারে যে আমি এভাবে করবো, আরেকজন ভাবতার আমি এই জায়গায় করবো, বরাদ্দকে বেশি দিবে কম দিবে, কোনটা আগে করবে পরে করবে সেটা আসতে পারে, কিন্তু এই জায়গাগুলোর ব্যাপারে এটার প্রায়োরিটি জায়গায় আমাদের এগ্রি করতে হবে যে এইখানে আমি কোনো ডিসএগ্রিমেন্ট করবো না। আচ্ছা, তাহলে আমরা ধরেন আমরা জুলাই সনদ দিয়ে শুরু করি তাহলে। ডেফিনেটলি দেখো, প্রথম পয়েন্ট হলো যে ইউনূস গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনূসের তার তো অনেক জায়গায় ধরো পারফরমেন্স খারাপ হয়েছে, কিছু জায়গায় পারফরমেন্স ভালো হয়েছে, কিন্তু তার বেস্ট কাজ হলো ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়া তোমার জুলাই সনদটাকে একটা সার্টেন জায়গায় আনা। আমি মনে করি এইটা একটা অসাধারণ কাজ হয়েছে, এবং এবার নির্বাচন এটা গণভোটে গেছে। যেই পার্টি সাপোর্ট করুক, সকল বাংলাদেশি জনগণের উচিত তোমার গণভোটে হ্যাঁ ভোট দেওয়া। কারণ হলো গণভোটে যদি হ্যাঁ ভোট দেয়, ধরো যে তুমি বিএনপির সাপোর্টার, তুমি যদি হ্যাঁ ভোট দাও তাহলে তোমার লাভ, লস যদি কিছুটা হয় বিএনপির লস হইব, দলের লস কীভাবে হইব, সে ক্ষমতায় এসে দেখবো যে তার হাত পা বান্ধা, সে চুরি আকাম কাকাম ঠিকঠাক মতো করতে পারতেছে না, তার ফলে যারা পলিটিক্স করে, যারা নির্বাচন করতেছে, যারা ক্ষমতায় যাবে তাদের লস হইতে পারে, কিন্তু নাগরিক হিসাবে কিন্তু তোমার লাভ। ঠিক একইভাবে ধরো তুমি জামাতের সাপোর্টার, তুমি যদি হ্যাঁ ভোট দাও নাগরিক হিসাবে তোমার লাভ। পার্টি হিসাবে যারা জামাতের রাজনীতি করে তারা যা মনে করতে পারে যে আমার একটু লিমিট করে দিল আমার ক্ষমতাটা, তাই না? কাজে সকল নাগরিকের তার নিজের ইন্টারেস্টের জায়গা থেকে হ্যাঁ ভোট দেওয়া হচ্ছে, সে বিএনপির ভোট দেখ অথবা জামাতের ভোট দেখ, ডাজন্ট ম্যাটার। আমরা যদি গণভোটে হ্যাঁ ভোট দেই তাহলে যেটা হবে যে সরকারের ক্ষমতারে আমরা কিছুটা কমায় নিয়ে আসবো, তার কিছুটা ব্যালেন্স করব। তো সরকার অধিক ক্ষমতা পাইলে অধিক করাপ্ট হয়, তাই না? পলিটিক্যাল সায়েন্সের একটা থিওরি আছে যে অ্যাবসোলুট পাওয়ার তোমার অ্যাবসোলুট তোমার করাপশন তৈরি করে, এবং আমরা রাষ্ট্রের মধ্যে যে শাসন বিভাগ, বিচার বিভাগ এবং নির্বাহী তোমার জুডিশিয়ারিকে যে আমরা তোমার জুডিশিয়ারি পার্লামেন্ট এবং এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট এটাকে যে আমরা আলাদা করি, এটার কারণ কিন্তু সরকারের ক্ষমতাকে তোমার কিছুটা একজন আরেকজনের সাথে চেক অ্যান্ড ব্যালেন্স করা। তো জুলাই সনদে আমরা যে সমস্ত প্রস্তাবগুলো এবং পরিবর্তনগুলো আসছে তার সব কিছুই হলো যে সরকারের মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স আরও বাড়ানো। তো আমি মনে করি যে প্রত্যেক পলিটিক্যাল পার্টির উচিত জুলাই সনদের হ্যাঁয়ের পক্ষে ক্যাম্পেইন করা, প্রত্যেক নাগরিকের উচিত এই হ্যাঁতে ভোট দেওয়া, এবং কোনো রাজনৈতিক দল যদি জুলাই সনদের বিরোধিতা করে যে না ভোট দিবে এই জায়গায় গিয়ে যদি দাঁড়ায়, তাহলে সেই পার্টিকে সন্দেহ করা উচিত আমাদের, যে এই পার্টির মনের মধ্যে আবার হাসিনা হওয়ার একটা খায়েশ আছে, যে সে ট্রু ডেমোক্রেসি চায় না। হ্যাঁ, তাহলে স্পেসিফিক ধরেন পলিসির জায়গায় জুলাই সনদ এখন বিএনপিও বলতেছে হ্যাঁ তারা অফিসিয়ালি তারা হ্যাঁ ক্যাম্পেইন করবে, জামাত তো করতেছে, এনসিপি তো অনেক আগ থেকে করতেছে। তো স্পেসিফিক ধরেন যদি আমরা বলি যে স্পেসিফিক আমরা তাদের ইশতেহারে বা সে যখন ক্যাম্পেইনে প্রমিস করতেছে সেখানে আমরা স্পেসিফিক কী দেখতে চাই? আমরা কি দেখতে ওকে হ্যাঁ পাস হয়ে গেল, পাস হওয়ার পরে যদি আপনি 5 বছর ধরে জিনিসটাকে ঝুলায় রাখেন পার্লামেন্টে, আপনি রেটিফাই করলেন না, আপনি যে বাস্তবায়নের জায়গাগুলোতে আপনি বাধা সৃষ্টি করলেন। দ্যাটস আ গুড পয়েন্ট। আমার বোধ হয় যে আমরা দুইটা জিনিস দেখতে চাই। প্রথমত হলো যে তারা নির্বাচনী জনসভায় যখন ক্যাম্পেইন করতেছে তখন তার দলের লোকদেরকে বলবে যে আপনারা জুলাই সনদে হ্যাঁ ভোট দিবেন। এটা তোমার আউটস্পোকেনলি বলতে হবে। তারা যদি ওপেনলি এটা বলে তাহলে আমরা তাদের মানে ধরো যে দুইটা পার্টি যদি বলে তাহলে তার এটা কনফ্লিক্টিং জায়গা থাকে না। তাহলে প্রথম কথা হলো যে দুইটা পার্টি যেন স্পষ্টভাবে এটা বলে যে আমরা জুলাই সনদে হ্যাঁ ভোট দেব। সেকেন্ডটা থাকবে হলো যে এই সনদটা আমি কিভাবে কত দিনের মধ্যে বাস্তবায়ন করব। তো সেই জায়গায় একটা কমিটমেন্ট আসতে পারে যে আমরা নির্বাচিত হইলে জুলাই সনদ যদি হ্যাঁ ভোটে পাস হয় তাইলে পরে আমরা এইটাকে প্রথম
এত দিনের মধ্যে, ধরো 90 দিনের মধ্যে, অথবা 6 মাস 180 দিনের মধ্যে, অথবা 9 মাসের মধ্যে, অথবা 1 বছরের মধ্যে আমরা জুলাই সনদ কমপ্লিটলি পাস করব। তো এটা আমার বোধ হয় যে প্রিসাইসলি এই কমিটমেন্টটা রাজনৈতিক দলের কাছ থেকে আসতে পারে, এবং কোনো রাজনৈতিক দল যদি এই কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে গড়িমসি করে, তাহলে নাগরিকদের উচিত সেই রাজনৈতিক দলকে সন্দেহ করা যে তারা আসলে রাষ্ট্রের একটা কনস্ট্রাকটিভ পরিবর্তন চায় না। রাইট। আমার মনে হয় যে হ্যাঁ ভোটটা এখন মোটামুটি একটা কনসেনসাসে আসছে। যেটা আসে না সেটা হচ্ছে যে আপনি হ্যাঁ ভোটটা এটা পাস হওয়ার পরে ইমপ্লিমেন্টটা আপনি কিভাবে করবেন, কতদিনে করবেন, এটা আপনি লাস্ট। আমি বোধহয় যে মানে খুবই অ্যাপ্রিসিয়েট করবো তুমি যে কোশ্চেনটা তুলছো, খুব ইম্পর্টেন্ট। ধরো যে কতদিনের মধ্যে বাস্তবায়নের একটা বাধ্যবাধকতার প্রশ্ন, তো ওই যে জুলাই সনদের যে এক্সিকিউটিভ অর্ডার ওইখানে গভর্নমেন্ট দিতে চাইছে, তাই না? কিন্তু রাজনৈতিক দলগুলো যেন তার নিজের প্ল্যানটা ক্লিয়ার করে যে আমার টার্গেট হলো আমি এতদিনের মধ্যে বাস্তবায়ন করবো, এটাকে যেন ইগনোর করে না যায়। এবং জনগণ যদি তার ভোটিং প্যাটার্নের জায়গা থেকে এটা খেয়াল করে যে রাজনৈতিক দলগুলো আসলে জুলাই সনদ নিয়ে কী বলতেছে, এটা আমি খেয়াল করবো এবং তার উপরে আমার ভোটিং প্যাটার্ন আমি ডিসাইড করবো যে আমি এই দলের ভোট দিব কি দিব না, তাহলে দ্যাট উইল বি আ গুড থিং। দেখো, এই আর্গুমেন্টটাকে আমি খুব স্ট্রংলি করবো। সেটা হলো যে অধিকাংশ সময় নাগরিকতার জায়গা থেকে আমরা অনেক সময় মনে করি যে রাজনৈতিক দলগুলো ভালো না কেন, অনেস্ট না কেন, চুরি করে কেন। তো এটা একটা সিম্পল জবাব হলো সব ভালো হওয়ার দায় দায়িত্ব রাজনৈতিক দলের ঘাড়ে দিলে হইব না, নাগরিক হিসাবে আমাদের ঘাড়েও নিতে হইব। আমি ভোট দেওয়ার সময় যদি আমার প্রেফারেন্স ঠিক না থাকে, তাহলে রাজনৈতিক দল একলা একলা কিল্লেগা সৎ হইব, তাই না? তো তোমারে তো তাকে বাধ্য করতে হইব সৎ হওয়ার জন্য। একটা রাজনৈতিক দল যদি সেন্স করে যে সংখ্যাগরিষ্ঠ জনগণ পরিবর্তন চায়, তারা জুলাই সনদ চায়, এবং জুলাই সনদের ব্যাপারে ক্লিয়ারলি কথা না বললে লোকেরা আমার ভোট দিব না, তখনই কিন্তু সে এটা বলতে বাধ্য হবে, এটা অ্যাডাপ্ট করতে বাধ্য হবে, এবং ক্লিয়ার কমিটমেন্ট দিতে হইব যে আমি কবের মধ্যে কীভাবে বাস্তবায়ন করব। আমি এটা আমরা নেক্সট পয়েন্টে যাব, বাট এটা আমি সিরিয়াসলি ডাউট করি যে পলিটিক্যাল পার্টিগুলা ক্ষমতায় এসে তারা এখন হ্যাঁ ভোট বলতেছে, হ্যাঁ পাস হয়ে যাবে, কিন্তু আমি সিরিয়াসলি ডাউট করি যে তারা আসলে কতদিনের মধ্যে তারা আদৌ তাদের 5 বছর টেনিউরে তারা এটা বাস্তবায়ন করবে কিনা, নাকি একদম লাস্ট পর্যন্ত ঝুলে রাখবে বিভিন্ন অজুহাত দিয়ে ঝুলে। এটা আমি তোমার কিন্তু একটা ক্লিয়ার কমিটমেন্ট যদি আসে, তাহলে আমরা পরবর্তী রাজনৈতিক দলগুলোকে তোমার একটা অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিতে পারবো যে দেখো তুমি তো এই কথা কইছিলে, এখন করো না কেন। অথবা পরের নির্বাচনে আমরা স্পষ্টভাবে কথা বলতে পারবো যে তারা এটা কমিটমেন্ট দিয়ে আসছে কিন্তু এটা পালন করে নাই, তো তার ফলে তারা ডিফল্টার, তার ফলে পরের নির্বাচনে লোকরা তখন এটাকে কনসিডার করবে। তো মানে গণতন্ত্র তো একটা কন্টিনিউয়াস জিনিস, তাই না? একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা ডেভেলপ করবো। তো এই কমিটমেন্টটা যদি থাকে, তাহলে আমার বোধ হয় যে দ্যাট উইল বি মানে প্রিসাইজ স্ট্যান্ডার্ড, যেটাকে ধরে আমরা পরে আলাপ আলোচনা করতে পারবো। ওকে, তাহলে আমরা নেক্সট পয়েন্টে যাই। নেক্সট পয়েন্টটা হচ্ছে যে জুলাই এবং জুলাইয়ের আগে যত গুম খুন হয়েছে, সেই গুম খুনগুলোর বিচার করা, যারা জড়িত ছিল তাদেরকে বিচার করা, এবং স্পেসিফিক আমি মেনশন করতে চাই আমাদের ভাই ওসমান হাদি, ওর যেই হত্যাকাণ্ডটা আমরা দেখলাম, এইটা এখন একটা কোশ্চেন হইতে পারে যে ওসমান হাদির এটাকে আমরা কেন আলাদা করে এই জায়গায় ফোকাস করব। আমি এখানে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে ওসমান হাদির হত্যাকাণ্ডটা শুধু ওসমান হাদির হত্যাকাণ্ড হিসেবে দেখলে আমাদেরকে চলবে না। এটা হি ওয়াজ ওয়ান অফ দ্য আইকনিক ফিগার জুলাই এবং পোস্ট জুলাইতে আমাদের সংস্কার, রিফর্ম, নতুন বাংলাদেশ একটা ওয়ান অফ দ্য আইকনিক ফিগার ছিল, এবং তাকে যেভাবে সবার সামনে হত্যা করে 4-5 ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে খুনি পার হয়ে গেছে, সীমানা পার হয়ে গেছে। দ্যাট সেইজ এ লট অফ থিংস অ্যাবাউট দ্য জুডিশিয়াল সিস্টেম উই হ্যাভ, অ্যাবাউট দ্য পুলিশ সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টেলিজেন্স, এগুলোর ব্যাপারে অনেক মানে কি বলে হচ্ছে এটা যে জুডিশিয়ারির মধ্যে, পুলিশের মধ্যে, প্রশাসনের মধ্যে এখনও আপনার ওই যে পতিত স্বৈরাচার বা ফ্যাসিস্টদের যেই শ্রেণীটা আছে, তাদের যেই লেসপেন্সার বলি আমরা, তারা এখনও আছে সেখানে, খুব ভালোভাবে আছে, এবং তারা খুব স্ট্রং নেটওয়ার্ক নিয়ে তারা আছে যে তারা 5 ঘন্টার মধ্যে হাদির কিলারকে তারা সীমান্ত পার করে দিতে পারলো। তার মানে হাউ মাচ পাওয়ারফুল দে আর। এবং এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তারেক রহমান, বা আমরা অনেক সময় শুনছি যে ওনার লাইফ রিস্ক বা তাহলে এই কোয়ার্টারটা যারা এত পাওয়ারফুল, যারা দিনে দুপুরে হত্যাকাণ্ড করে 5 ঘন্টার মধ্যে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, তারা তো থ্রেট ফর এভরিবডি। তারেক রহমান থেকে শুরু করে এভরিবডি ইজ ইন ডেঞ্জার। এবং তারেক রহমান থেকে শুরু করে ডাক্তার শফিকুর রহমান, ওনারা ক্ষমতায় এসে ওনারা যদি এদের ভয়ে বা এদেরকে ডিল করতে গিয়ে যদি তাদের সব টাইম চলে যায়, তাহলে আপনি দেশ গঠন করবেন কিভাবে? সাবস্টেন্সিয়াল পয়েন্ট, আমি তোমার সাথে 100% এগ্রি করি। তো তার ফলে দেখো, আওয়ামী লীগের সময় যে একটা কিলিং মেশিন তৈরি হয়েছিল, এই টোটাল কিলিং মেশিনটাকে যদি আমরা একটা বিচারের মধ্য দিয়ে না নিতে পারি, তারা যদি একটা প্রাইস পে না করে, তাইলে তো এই কিলিং মেশিন আবার কিলিং মেশিনে পরিণত হইব, তাই না? তার শুধু প্রভু পরিবর্তন হইব। আগে সে হাসিনাকে সার্ভ করতো, পরে যে ক্ষমতা আসবে তারে সার্ভ করা শুরু করবে। তো এইটার বিচার আমাদের লাগবেই, এবং আওয়ামী লীগ এই যে ফ্যাসিবাদের মধ্য দিয়ে গেছে, আওয়ামী লীগেরও বিচার আমাদের লাগবে। তো এই দুইটা জিনিসের যদি আমরা এক করি, তাহলে আমাদের যে কয়েকটা জায়গায় কনসেনসাসের জায়গা, একটা হলো যে আওয়ামী লীগ এখন রাজনীতিতে নিষিদ্ধ আছে,
তারা অ্যাটলিস্ট 3টা নির্বাচন তারা রাজনীতিতে নিষিদ্ধ থাকবে। আফটার 3 ইলেকশন আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী তাদের ইন দ্য মিন টাইম তোমার বিচার হয়ে যাবে। তারপর যদি আওয়ামী লীগ রিগ্রুপ হইতে চায় ডিফারেন্ট ওয়েতে আফটার 15 বছর তুমি লেট দেম, দের ইজ নো প্রবলেম উইথ দ্যাট। আমি পার্সোনালি ইন প্রিন্সিপাল কোনো প্রবলেম ফিল করি না, কিন্তু 3টা নির্বাচনের মধ্যে তুমি আওয়ামী লীগকে আমাদের রাজনীতি আসতে দেওয়া যাবে না। এই ব্যাপারে বিএনপি এবং জামাতের মধ্যে ক্লিয়ার কাট ঐক্যের জায়গায় থাকতে হবে। সেকেন্ড হলো যে যারা হচ্ছে তোমার এই সময় কম্প্রোমাইজ ছিল, যারা অপরাধের সাথে জড়িত ছিল, তাদেরকে তুমি কোনোভাবেই বিচারের বাইরে রাখতে পারবে না। তাদেরকে তোমার বিচারের মধ্যে আনতে হবে। যে তোমার কাউরে উঠায় নিয়ে তোমার গুম করছে, কাউরে খুন করে ফেলছে, তার শাস্তি হইতে হবে। সে যত বড় হোমরা চোমরা হোক, সে যত বড় পোস্ট পজিশনে থাকুক, যত বড় উর্দিধারী হোক, দ্যাট ডাজন্ট ম্যাটার, তার বিচার হইতে হবে। কোনো সমাজে যদি ন্যায় বিচার না থাকে, মানুষের অপরাধের জন্য সে যদি অ্যাকাউন্টেবল না হয়, তাহলে তো সে সমাজ থেকে তুমি কোনোদিন এটা সরাইতে পারবে না, তাই না? তো এই জায়গায় আমরা পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে একটা কমিটমেন্ট চাইব। সেটা হলো যে এখন যে বিচারের কাজ আছে, বিচারের কাজ চলমান থাকবে, ট্রাইব্যুনাল যেটা আছে এটা চলবে। এবং আমি একটা কমিটমেন্ট চাই, যেটা নিয়ে এর আগে আমরা লেখালেখি করছি, সেটা হলো এই প্রসিকিউশন টিম যেন থাকে। এক্স্যাক্টলি, এই প্রসিকিউশন টিম চেঞ্জ করা যাবে না। এবং তাদের যেই লজিস্টিক্স, তাদের যেই বরাদ্দ, তাদের যে আদার যে লজিস্টিক্স, এই জায়গা করে দেখেন আপনি সেম প্রসিকিউশন টিম রাখতে পারেন, সবই আপনি রাখতে পারেন, কিন্তু আপনি ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন বাধা আপনি ক্রিয়েট করতে পারেন পদে পদে, করার মাধ্যমে আপনি করতে এটাকে একটা ডিসফাংশনাল, এটার মানে পেজটা আপনি স্লো করে দিতে পারেন। ডিসফাংশনাল করার সবচেয়ে সহজ প্রসেস হলো এদেরকে সরাই দেওয়া, যদি তুমি তোমার লোক বসায় দাও, যারা কোনো কাজ করবে না। আপনি স্মার্ট হইলে আপনি এদেরকে সরাবেন না, হয়তো পাবলিক ব্যাকল্যাশের ভয় আপনি এদেরকেই রাখবেন, কিন্তু আপনি এটাকে এত ডিসফাংশনাল করে রাখবেন যে মানে তারা অপারেট করে না। কারণ তাদের অপারেট করার জন্য তো ধরেন এই যেমন হাসিনার ফোন কলের ফরেনজিক করতে হয়েছে, সেটা তারা বিদেশে বিভিন্ন ল্যাবে পাঠাচ্ছে। গভর্নমেন্টের সাপোর্ট ছাড়া হবে না, তাদের লোক দিতে হবে, লজিস্টিক দিতে হবে, ফান্ড দিতে হবে, বাজেট দিতে হবে, এবং তাদের অটোনমি যেটা আছে সেটাকে ইয়ে করতে হবে। এক্স্যাক্টলি। আমার কথা হলো যে সাপোর্ট রাখতে হবে এবং এই টিম চেঞ্জ করা যাবে না। এই জায়গায় রাজনৈতিক দলগুলোর তোমার একটা ক্লিয়ার কমিটমেন্ট থাকা উচিত যে ট্রাইব্যুনাল যেভাবে চলতে সেভাবে চলবে, আমরা এই লোকদেরকে বিচারের সম্মুখীন আনবো। এবং আওয়ামী লীগ হচ্ছে তোমার 3টে ইলেকশন পর্যন্ত আওয়ামী লীগ হচ্ছে নিষিদ্ধ থাকবে, তারা রাজনৈতিক প্রক্রিয়া আসবে না। এর মধ্যে তো যদি তোমার কোর্টের প্রসিডিউরে আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়ে যায়, দ্যাটস এ ডিফারেন্ট থিং, কিন্তু এক্সিকিউটিভ ডিসিশনে এই 3টে ইলেকশনের মধ্যে সে আসতে পারবে না। এবং আওয়ামী লীগের মধ্যে যারা অপরাধী তাদের বিচার এবং শাস্তির মধ্যে হবে। যারা আওয়ামী লীগের মধ্যে বড় পোস্ট পজিশনে ছিল তাদেরকে তুমি কোনো রাজনৈতিক দলে নিতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ের সমর্থক ছিল, সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের ভোট দিত, দে আর দ্য সিটিজেন অফ বাংলাদেশ, তাদের উপর অন্যায় অত্যাচার করা যাবে না। তাদেরকে তোমার মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অ্যাকোমোডেশন করতে হবে। তো সাধারণ মানুষ যারা আওয়ামী লীগ 2008-এ কত পার্সেন্ট ভোট পেয়েছে, প্রায় 40% উপরে ভোট পেয়েছে, তাই না? তো এই যে 40% লোক আওয়ামী লীগে ভোট দিচ্ছে, এর মধ্যে ধরো তুমি 5% 10% হয়তো মেড আপ বা অন্যান্য জিনিস যদি 2008-এর নির্বাচনকে আমরা প্রশ্নবিদ্ধ করি, কিন্তু আওয়ামী লীগ তো 30% ভোট কনসিস্টেন্টলি পাইছে। এই 30% লোক তো আমাদের দেশেরই মানুষ, তাই না? তো তাদের ব্যাড জাজমেন্ট, পুয়ার জাজমেন্টের তুমি অ্যাকিউজ করতে পারবো, কিন্তু তার নাগরিক অধিকার, নাগরিক হিসেবে তার এখানে যে পার্টিসিপেশন, আমাদেরকে সেটার অনার করতে হবে। এত ব্যাপক সংখ্যক মানুষের তুমি এলিনিয়েট করে কিন্তু তুমি দেশ চালাইতে পারবে না। কাজে তোমার বিচারের প্রশ্নটা আসবে হলো যারা অপরাধী, একটা ডেটারেন্ট হিসাবে তোমার বড় মাপের অপরাধী যারা, তাদের একটা শাস্তির জায়গায় আসবে। হ্যাঁ, কিন্তু এখানে আপনি কি মনে করেন না যে আমাদের একটা কি বলে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিটি টাইপের করতে হবে, করে আমাদেরকে এই আওয়ামী লীগ কোশ্চেনটাকে ওয়ান্স অ্যান্ড ফর অল সেটেল করতে হবে। যারা অপরাধী তাদের বিচার হবে, এবং যারা অপরাধী না তাদেরকে সোসাইটির মেইন স্ট্রিমে আবার ব্যাক করার সুযোগ দিতে হবে আমাদেরকে। আদারওয়াইজ এটা নিয়ে একটা পলিটিক্স চলতেই থাকবে। দ্যাটস ট্রু। ধরো এটা তো একাডেমিকলিও অনেকে এইভাবে আর্গুমেন্ট করে আর কি। তো আমরা যদি একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশনের মধ্যে দিয়ে যাইতে পারি, একটা তো হলো তোমার কমিশন করার মধ্যে দিয়ে যাওয়া, আর একটা হলো তুমি ইনফর্মালিও যাইতে পারো, মানে সমাজের মধ্যেই একটা ট্রুথ রিকনসিলিয়েশন হবে। এবং সেটা হচ্ছে যে তুমি লিডারশিপকে বিচারের সম্মুখীন করলা, অপরাধীরা সরে গেল, বাকি লোকদেরকে একটা স্পেস দিলা, এটা এক ধরনের ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু ফর্মাল করার যেটা সুবিধা সেটা হচ্ছে যে ধরেন এখন আপনি মানে বিএনপি অথবা জামাতের সাথে আপনি আসেন এবং আপনি প্রভাবশালী, এবং আপনি জানেন যে আপনার প্রতিবেশী বা কেউ সামওয়ান সে আওয়ামী লীগ করতো বা আওয়ামী লীগের সাপোর্টার, কিন্তু সে কোনো অপরাধের সাথে জড়িত ছিল না। এখন যেহেতু সে আওয়ামী লীগ করতো এবং এলাকার লোক জানে সে আওয়ামী লীগ করতো, আপনি তাকে হ্যারাস করতে পারেন, আপনি তাকে একটা মামলা দিতে পারেন, এবং কেউ কিছু বলতে পারতেছে না। এবং তাকে হ্যাঁ, এবং এই পরিবেশ থাকা উচিত, এখন এই ভীতিকর পরিবেশ থাকা উচিত না। এখন আপনার ওই একটা মানে একটা যদি এরকম প্রসেস করা যায়, যে প্রসেসে ফর্মাল প্রসেস থাকবে যে হ্যাঁ ঠিক আছে, সে যেহেতু কোনো অপরাধ করে নাই, তাকে আর ফর্মালি তাকে কোনো হ্যারাস করা যাবে না। দেখো, এটা তো রুল অফ ল এর কোশ্চেন, তাই না? ধরো তোমার যদি আইন আদালত কাজ করে, তোমার যদি পুলিশ ডিপার্টমেন্ট নিউট্রালি কাজ করে, আমরা জানি সেটা করে, তাহলে তো কারো হ্যারাসমেন্ট হওয়ার কথা না, তাই না? যেমন 71 যেরকম হয়েছিল যে হ্যাঁ যারা গুম কোন অপরাধ করছে তাদের এক ধরনের বিচার, যারা গুম কোন অপরাধ করে নাই তাদের জন্য একটা প্রসেস করে তাদেরকে সোসাইটির মেইন স্ট্রিমে আবার ব্যাক করার সুযোগ দেওয়া। আদারওয়াইজ তো আমার কনসার্নের জায়গা হচ্ছে যে এই লোকগুলোকে নিয়ে আদারওয়াইজ পলিটিক্স হবে।
না ডেফিনেটলি, কিন্তু ধরো মানে আমি তোমার সাথে অ্যাগ্রি করি। তো এখানে ধরো প্রসিডিউরটা আমরা কীভাবে করবো সেটা নিয়ে আরও লম্বা আলাপ আলোচনা হতে পারে, কিন্তু ইন প্রিন্সিপাল আমি যদি বলি তাহলে আমাদের দুইটা রাজনৈতিক দলেরই এখানে এই ফান্ডামেন্টাল জায়গাগুলোতে অ্যাগ্রি করতে হবে যে আমরা হচ্ছে অপরাধী এবং লিডারশিপের ব্যাপারে কোশ্চেন তুলবো, কিন্তু আওয়ামী লীগের মাস লেভেলের সাপোর্টারদের ব্যাপারে আমরা প্রশ্ন তুলবো না। এই জায়গাটাতে যদি আমরা অ্যাগ্রি করি, এবং আওয়ামী লীগ রাজনীতিতে কামব্যাক করতে পারবে না। আওয়ামী লীগ অ্যাটলিস্ট 3টা নির্বাচন পর্যন্ত সে নিষিদ্ধ থাকবে, এর মধ্যে আদালতে যা রায় হয় সেটা হবে। আর যদি আদালত মানে যদি দল হিসেবে নিষিদ্ধ করে দেয় তাহলে তো নিষিদ্ধ, তাহলে তারা ডিফারেন্ট ওয়েতেই করবে। আর যদি দল হিসেবে নিষিদ্ধ না করে তাহলে 3টা নির্বাচনের পরে আওয়ামী লীগের সাথে কথাবার্তা হবে, এর আগে তুমি আওয়ামী লীগকে কোথাও স্পেস দিতে পারবে না। তার কারণ হলে স্পেস দিলেই তুমি এরা আয়সা আবার তোমার খুন করবো, এরা আয়সা তোমার আবার নির্বাচনী ব্যবস্থার বারোটা সেটা তো বাজায় দেবে, তাই না? সেটা অসম্ভব। আচ্ছা, আমরা এর পরের পয়েন্টে মুভ করি, সেটা হচ্ছে আপনার এখনকার ইলেকশনে বা এখনকার সময় আমাদের একটা বড় প্রায়োরিটি হচ্ছে করাপশনকে কমায় আনা। উই অল নো যে করাপশনকে ইরেডিকেট করা যাবে না, কিন্তু এটাকে যতটুকু কমায় নিয়ে আসা যায়। তো এখন এই কথা সবাই বলতেছে, বাট আপনার কাছে কি মনে হয় যে আসলে ইমপ্লিমেন্টেশন এবং পলিসির জায়গায়, মানে ওকে, ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে এটা কি একটা কনসেনসাসের জায়গায় আছে কি বলে আপনার কাছে মনে হয় কিনা, এবং সেকেন্ড রেটরিক যদি বলো, কোনো রাজনৈতিক দলই তো দাবি করে না যে আমি ক্ষমতায় গেলে করাপশন করব, তাই না? মানে কেউ তো এটা দাবি করে না। ধরো যে সবাই বলে যে আমি করাপশন কমাবো, কিন্তু এইটা করবে কিনা, আসলেই এই সিনসিয়ারিটি আছে কিনা, দ্যাটস দ্য কোশ্চেন। এবং সেকেন্ড কোশ্চেন হলো যে এইটা করার জন্য রাজনৈতিক দলগুলোর কী কী জিনিস করতে হবে। তাই মনে করি তোমার পলিটিক্যাল পার্টির টপ লেভেলে যিনি প্রাইম মিনিস্টার হবেন এবং যিনি হচ্ছে যাদেরকে উনি মন্ত্রী হিসেবে পিক করবেন, তাদের যদি পার্সোনাল কমিটমেন্ট থাকে তাহলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। যেমন তুমি ধরো জিয়াউর রহমান তো খুব অনেস্টলি ওনার রাষ্ট্র পরিচালনা করছেন, তাই না? তো এটা খুব কি সিস্টেমের কিছু চেঞ্জ করছেন না, এটা জাস্ট উনি পার্সোনালি সৎ ছিলেন এবং উনি তোমার করাপ্ট লোকের অ্যালাউ করেন নাই, দ্যাটস ওয়াই এটা হয়েছে, তাই না? সিঙ্গাপুরে তোমার লি কুয়ান যখন করছে, ওনার নিজের মানে মিনিস্ট্রি একজন খুব তোমার টপ লেভেলের লোক করাপশনের জন্য তোমার ছিল, প্রসিকিউশনের সম্মুখীন হয়েছিল, এবং তাকে উনি মিনিমাম ছাড় দেন নাই, এবং খুব সম্ভবত তখন উনি জেলে থেকে তোমার সুইসাইড করছিল ওই লোক, এই সেইমের কারণে, কিন্তু তাকে মিনিমাম ছাড় দেন নাই। তাহলে এইটা রাষ্ট্রের টপ পজিশন থেকে যদি এই সিগন্যালটা দেয় যে আমরা করাপশনকে অ্যালাউ করবো না, তাইলেই কিন্তু অনেক কিছু চেঞ্জ হবে। আর এরপর সিস্টেমের জায়গায় যদি আমরা যাই, সিস্টেমের জায়গা থেকে ধরো দুর্নীতি দমন কমিশনের ক্যাপাসিটিকে আরও বাড়ানো, এইটাকে ইন্ডিপেন্ডেন্ট রাখা যাতে করে সরকার এখানে তোমার হস্তক্ষেপ করবে না, তার ক্ষমতা এবং পরিধিকে আরও বাড়ানো, যারা গভর্নমেন্টের বড় পজিশনে থাকবে তাদের সম্পদের আয় ব্যয়ের হিসাবটা যদি ক্লিয়ারলি জনগণের কাছে যায়। ইনফরমেশন কিন্তু ইম্পর্টেন্ট। যেমন তুমি ধরো এই যে নির্বাচন কমিশনের কাছে হলফনামা দিতে হয়, এই কারণে তো আমরা এখন জানতে পারতেছি যে কার কত টাকা তোমার ব্যাংকে লোন আছে এবং সব স্বর্ণর মালিক হচ্ছে তার ওয়াইফ। তো এই ইনফরমেশন তুমি যদি এটা বাধ্য না করতে তাহলে তো তুমি এটা জানতে না কখনোই, তাই না? তো তুমি ধরো যে যারা মন্ত্রী হলো তাদের আগের সম্পদ কত, পরের সম্পদ কত, এটার যদি একটা হলফনামা দেওয়া থাকে এবং আইনে যদি এরকম থাকে যে এই হলফনামায় মিথ্যা মানে তথ্য যদি দাও তাহলে তোমার শাস্তির পরিমাণ এটা মনে হয় আছে, রাইট? নির্বাচন কমিশন আপনি যদি মিথ্যা তথ্য দেন তাহলে এটার মনে হয় কনসিকুয়েন্স আছে, কিন্তু তোমার এই ইলেকশনের ব্যাপারে তুমি মানে যে এই ট্রাইব্যুনালে এগুলোরই হয়, এই আইন ঠিক মতো কাজ করে না। ধরো একজন এমপি হয়, তার নামে তুমি মামলা করবা, ইলেকশনে এই মামলা করতে করতে পার্লামেন্টের টাইম শেষ হয়ে যায় আর কি। তুমি ধরো মামলা চলতেছে 10 বছর যাবো, তার এমপি হয় 5 বছর, তোমার টাইম ফুরায় যায় আর কি। তো এই জিনিসগুলো তোমার আরো স্পিড আপ করতে হবে। আপনার পয়েন্টটা সাবস্টেন্সিয়াল যে যদি টপ লেভেল থেকে যদি একটা এরকম রিয়েল জেনুইন সিগন্যাল থাকে যে না আমরা করাপশন অ্যালাউ করবো না, সো দ্যাট উড ট্রান্সলেট যে তাদের পার্টির ইয়ার মধ্যে। আরেকটা হচ্ছে যে যেমন ধরো এখানে খুব সিম্পল, আরও সিম্পল একটা জিনিস দেখো, আমরা বিভিন্ন সময় একটা রাজনৈতিক দল যখন মনোনয়ন দেয় তখন মনোনয়ন বাণিজ্যের কথা শুনি, তাই না? যে মনোনয়ন বাণিজ্য হলো যে তুমি এমপি হইতে চাও তাহলে তুমি পয়সা দিয়ে এমপি হইতে পারো, তাহলে তো তোমার এলাকায় যায় রাজনীতি করতে হইব না। কিন্তু তুমি যদি পয়সা দিয়ে এমপি না হইতে চাও তাহলে তো তোমার এলাকায় পপুলার হইতে হইব, তোমার এলাকায় যারা বিএনপি করে, যারা জামাত করে, তাদের মধ্যে যা তোমার পপুলার হইতে হবে, তাই না? নিজের পার্টির লোকের মধ্যে পপুলার হইতে হবে। তাহলে এখানে এই দুর্নীতিটা বন্ধ হইলেই কিন্তু একটা ভালো রাজনীতি তৈরি হবে। তো রাষ্ট্রের ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, যে যদি করাপশনটা মানুষ জানে যে করাপশন করে আমি পার পাবো না, তাহলে তুমি দেখবে যে সিস্টেমের মধ্যে অনেকগুলো জায়গায় তোমার পরিবর্তন হবে। হ্যাঁ, তাহলে আমরা মনে হয় আপনার এক্সপেকটেশনটা রাখতে পারি যা, বা ভোটার হিসেবে আমাদের থাকবে যে আচ্ছা টপ পজিশন থেকে সিগন্যালটা কী আসতেছে, তারা কী বলতেছে, নাম্বার 1। আর নাম্বার 2 হলো স্পেসিফিক পলিসি তারা কী প্রপোজ করতেছে। ধরেন যে যদি এরকম কেউ প্রপোজ করে যে হ্যাঁ যারা এমপি এবং মিনিস্টার হবে তারা অফিসে ঢোকার দিন তাদের যে কী সম্পদ ছিল সেটা পাবলিক করে দেওয়া হবে, এটা একটা ওয়েবসাইট থাকবে, সেখানে এটা পাবলিক থাকবে, এবং প্রতি বছর তারা এটা আবার আপডেট করবে। জামাত কিন্তু দুইটা কথা বলছে আমি যতটুকু দেখছি। একটা হলো তারা কিন্তু এর আগে একটা কথা বলছে যেটা পরে আর হাইলাইট করে নাই, সেটা হলো তাদের এমপিরা তোমার ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুবিধা নেবে না। ধরেন এইটা মানে এটাকে আমি খুব
আহামরি কিছু না না একটা না না হিসেবে দেখতেছি না না না, এটা একটা সাবস্টেন্সিয়াল কেন? জিনিস। সাবস্টেন্সিয়াল জিনিস এই কারণে যে তার মানে হলো এই যে এমপি পদ একটা প্রফিটেবল জায়গা না। এইটারে যদি তুমি ক্লিয়ার করতে পারো জনগণের কাছে যে দেখো আমি এমপি হওয়ার আগেই আমি জানি যে এই সুবিধাটা আমি নিতে পারবো না, তাইলে রাজনীতি অনেকখানি পরিশুদ্ধ হয়ে যাবে। তুমি ধরো মানুষ অনেক টাকা ইনভেস্ট করে এমপি হতে চায় কেন? এমপি হয়ে আসে ওর চাইতে 10 গুণ টাকা চুরি করতে পারবো দেখা। তো তুমি যদি আগে থেকে নিয়মটা এরকম করে নাও যে তোমার সুযোগ সুবিধার পরিমাণ কম, তাহলে কিন্তু পয়সাওয়ালা লোকেরা পয়সা ইনভেস্ট করে এমপি হতে চাইবে না। হ্যাঁ না এবং ধরেন তার ফলে টোটাল সিস্টেমটাই রিফর্ম হবে এর মধ্যে দিয়ে। না আই অ্যাগ্রি। তো ধরেন দ্যাট ইজ এ মেবি এ গুড স্টেপ, বাট আমি আমার কাছে মনে হচ্ছে প্র্যাকটিক্যালি ধরেন যদি এরকম করা যায় যে যেটা আমি বলতেছিলাম যে ডে ওয়ানে আপনি শপথ যেদিন নেবেন এমপি এবং মন্ত্রীরা, সেদিন একটা ওয়েবসাইট থাকবে, গভর্নমেন্ট ওয়েবসাইট, সেখানে কার কী সম্পদ আছে কী আছে সেগুলো ওপেন পাবলিক থাকবে, পাবলিক ইনফরমেশন। এক্স্যাক্টলি। যে আপনি একটা পাবলিক অফিসে আপনি আসছেন, জনগণকে সার্ভ করতে আসছেন, আপনার এই ইনফরমেশন আপনাকে দিতে হবে, সেখানে আপনি দিলেন। আচ্ছা, তারপরে প্রতি বছর সেটা আপনার আপডেট করতে হবে। এবং এটা ওই যে তোমার এই ক্লোজ আত্মীয় স্বজনেরটাও দিতে হইব। ধরো যে বউয়েরটা, শালারটা, শালিরটা, না, of course. ভাইয়েরটা, বোনেরটা, আদারওয়াইজ কিন্তু তুমি ধরো যে মানে নিজেরটা আরেকজনের নামে দিয়ে দিবে আর কি। হ্যাঁ, ওইটা লিগ্যাল ফ্রেমওয়ার্কটা আমাদের আমাদের চিন্তা দেশের করতে হবে। প্রেক্ষিতে করতে হবে, ওয়েস্টের প্রেক্ষিতে করলে হইব না। তো ওয়েস্ট মানুষ তো প্রচুর ইন্ডিভিজুয়াল, তাই না? তোমার মানে কালেকটিভ ট্রাইবাল না। তো তার ফলে ধরো এখানে যে রুল আছে ওটা তুমি হুবহু অ্যাপ্লিকেশন করলে এখানে হবে না। আমাদের দেশে মানুষ আশপাশের লোকজনের হাত দিয়া তোমার টাকা পয়সা বানাবে আর কি। তো সেক্ষেত্রে ফার্স্ট হ্যান্ড ব্লাড কানেক্টেড লোকদের এই স্টেটমেন্ট সহ তোমার হচ্ছে সরকারি যে কোনো পোস্ট পজিশন এবং এমপিদের এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকতে হবে। এবং সেকেন্ড হলো এইটারে যদি কেউ ফলসিফাই করে তাহলে তার একটা সিরিয়াস কনসিকুয়েন্স থাকতে হবে। দেখো তুমি ধরো যে রাস্তায় গাড়ি চালাইতেছো, এখন রেড লাইটে টিকেটের টাকা অনেক বাড়ায় দেয় কি জন্য? কারণ প্রত্যেকের তো জনে জনে ধরতে পারবো না, কিন্তু তুমি যদি একবার ধরা খাও তাহলে $250 জরিমানা, তাই না? তাহলে জরিমানাটা অনেক বড়। তাহলে এটারে মানে আইনের ভাষায় বলে এক ধরনের ডেটারেন্ট তৈরি করা আর কি, যে একটা এক্সাম্পল তৈরি করা। তো তোমার এরকম একটা এক্সাম্পল করতে হবে যে এখানে তোমার আয় ব্যয়ের হিসাব দিতে হইব, এবং এই আয় ব্যয়ের তোমার সম্পদের পরিমাণ যদি তুমি ফলসিফাই করো, ধরো 5-10 টাকা কম বেশি হইতে পারে, কিন্তু তুমি যদি ধরো 10%-এর বেশি ফলসিফাই করো, 20%-এর বেশি ফলসিফাই করো, তোমার 20 বছর জেল হইব। এরকম বড় মাপের আইন করতে হবে। তাইলে যেটা হবে যে তুমি এটার মধ্য দিয়ে মানুষ বাধ্য হবে তখন রাইট ইনফরমেশন দিতে, আদারওয়াইজ তারা আমি কখনো না কখনো ধরতে পারবো। আর হ্যাঁ, আমি এগ্রি করি আপনার সাথে এটা। আর আরেকটা স্টেপ মনে হয় যেটা মানে আপনার ট্রান্সপারেন্সি থাকা হচ্ছে, সরকারি যত নিয়োগ হবে এবং পদায়ন হবে, বদলি হবে, এই জিনিসগুলোর একটা ট্রান্সপারেন্ট মেকানিজম থাকা, এবং সেটা পাবলিকের কাছে যতটুকু সম্ভব উন্মুক্ত থাকা। এখানে হ্যাঁ, প্রথম হলো একটা সিস্টেম লাগবে। আমার মনে হয় সিস্টেম ইজ দেয়ার। নো, কিছু কিছু জায়গায় সিস্টেম ইজ নট দেয়ার। আমি তোমার একটা এক্সাম্পল দিই। যেমন ধরো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, এইটার যে সিস্টেম আছে সিস্টেমটাই ফল্টি। কীভাবে ফল্টি? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া কী হয়? প্রথমে ডিপার্টমেন্টের একটা কমিটি হয়, এই কমিটি করে পাঠায়, তারপর সিন্ডিকেটে যে অ্যাডিশন হয়। তো সিন্ডিকেটে যে কয়জন থাকে আমি প্রত্যেকেই দেখি, তো বিশ্ববিদ্যালয়ে একটা পজিশনের সার্কুলার লেয়ারে ঘুরে সিন্ডিকেটে কে আছে তার পিছনে, জমা করে চিনো কেন, তম করে চিনো কেন, অমক করে ধরো, তমক করে ধরো। তো এই সিস্টেমটাই ফল্টি। তার মানে হলো যে তুমি ওই কমিটিতে থাকা 5 জন মানুষের জাজমেন্টের উপর তুমি ডিপেন্ড করতেছো। এই 5 জন যদি বায়াসড হয়ে যায় তাহলে সিস্টেম বায়াসড হয়ে যায়, তাই না? তো এখানে কিন্তু সিস্টেমের আপগ্রেডেশন প্রয়োজন আর কি। যেমন তুমি ধরো যে বাংলাদেশে 2টা জায়গায় আমরা নিয়োগ প্রক্রিয়া মোটামুটি তুমি ফেয়ার দেখতেছো। একটা হলো ধরো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, এইটা শুধু কোশ্চেন আউট না হইলে, যেটা ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আমরা কিন্তু কোশ্চেন আউটের কথা কোনো শুনি নাই, বুয়েটের ভর্তি পরীক্ষা কোশ্চেন আউটের কথা সাধারণত শুনি নাই। করাপশন হলে ছোটো লেভেলে হয়েছে, খুবই বড় লেভেলে তোমার কখনো হয় নাই। তো এখানে সিস্টেমটাই ফাংশন করতেছে। আবার যেমন ধরো তোমার পিএসসির নিয়োগ প্রক্রিয়া, যেটা বিসিএসের যে নিয়োগ প্রক্রিয়া, এখানে নানান সময় করাপশন হলেও খুব অল্প আকারে হয়েছে। আবার যেমন ধরো আমরা জানি যে করাপশন হয় বাই, তুমি যদি বাই উঠায় দাও, যেমন তুমি ধরো কোনো সরকার যদি করাপশন করতে চায় বাই মার্কস বাড়ায় দেয়, কারণ ওখানে তোমার ইন্টারফেয়ার করা যায় আর কি। তো তুমি যদি রুল করো যে আমি তোমার লিখিত পরীক্ষা নিব, এবং লিখিত পরীক্ষা 5 জনেরই দিয়ে দেখাবো, এবং 5 জনের নম্বরের মধ্যে তুমি ধরো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করে তুমি 2 লো 2 বাদ দিয়ে যেটা ক্লোজ, ওইটার মধ্যে তুমি যদি তুমি অ্যাভারেজ করো, তাহলে কিন্তু তোমার সিস্টেমের মধ্য দিয়ে তুমি এটারে বেটার করতে পারো। তো আমি অ্যাগ্রি করি না যে সিস্টেম আছে। যেমন আমি তোমার আরেকটা উদাহরণ দিই। ধরো তুমি বিসিএসে একজনের চাকরিতে জয়েন করলো, রাইট? ধরো এডুকেশন ক্যাডারে তুমি আসলা, এখন তোমার পোস্টিং কই হইব, কে কীভাবে পোস্টিং দেয়, এটা নিয়মে নাই। অথচ তুমি কিন্তু ক্লিয়ারলি রুল করে দিতে পারো যে আমার যতগুলো ফাঁকা জায়গা আছে আমি ফাঁকা জায়গার একটা সিরিয়াল করব, আর পরীক্ষার ক্রম অনুসারে যে উপরে থাকবে সে চয়েস দিবে, তারটা আগে যাবে, তারপরটা তারটা আগে, তারপরটা তারটা। হাজব্যান্ড ওয়াইফ হলে তাদেরকে আমি এক জায়গায় চয়েস দিব, তাই না? কেউ তার নিজের জেলায় যাইতে চাইলে দিব কি দিব না তার একটা রুল থাকবে। তাহলে তুমি যদি একটা রুল করো এবং সে রুলটারে এক্স্যাক্টলি যদি প্রপার ওয়েতে ফাংশন করো, তাহলে আমি মনে করি যে সিস্টেম প্রবলেমের অনেকখানি সলভ করে। আমাদের দেশে অনেক জায়গায় সিস্টেমই নেই, আর কিছু কিছু জায়গায় হলো সিস্টেম আছে কিন্তু এই সিস্টেম ফাংশন করে না। তাহলে আমি মনে করি সিস্টেমও ডেভেলপ করতে হবে, আর কিছু জায়গায় সিস্টেমকে ফাংশন করাইতে হবে।
ওকে, তাহলে আমরা ইয়েটা গেলাম, করাপশনের জায়গাটা আমরা টাচ করলাম। এরপরে যদি আমরা ইয়েতে আসি, ন্যাশনাল সিকিউরিটি এবং ইন্ডিয়ার সাথে রিলেশন। আচ্ছা, ইন্ডিয়ার সাথে রিলেশনের জায়গাটা যদি আমরা আসি, তাইলে আমরা আসলে ঠিক আমরা পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে আমরা কি আশা করি? দেখো, আমি প্রথম পয়েন্ট আশা করি যে কোনো পলিটিক্যাল পার্টি ইন্ডিয়ার সাথে একা বসবে না। তারা ইন্ডিয়ার সাথে ফরেন রিলেশন বিল্ড আপ করার জন্য সরকার এবং বিরোধী দল মিলাইয়া একটা কমিটি করবে, ফরেন রিলেশন কমিটি, অ্যান্ড দ্যাট কমিটি উইল ডিল উইথ ইন্ডিয়া। এবং ইন্ডিয়ারে ক্লিয়ারলি বলবে, ইফ ইউ ওয়ান্ট টু ডিল উইথ আস, ইউ উইল ডিল উইথ আস কম্বাইন্ডলি। আমাদের সাথে তোমার কোনো একক কোনো রিলেশনশিপ নেই, এই জায়গায় অ্যাগ্রি করতে হবে ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায়। সেকেন্ড জায়গাটা হলো যে ইন্ডিয়াকে খুব ক্লিয়ারলি বলতে হবে যে তোমার আভ্যন্তরীণ রাজনীতিতে আমি হস্তক্ষেপ করতে ইন্টারেস্টেড না। এবং আমি মনে করি যে ভারতের আভ্যন্তরীণ বিষয়ে আমাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তারা ওই যে 7 সিস্টার নিয়ে নানান কথাবার্তা আছে, জাস্ট লিভ ইট, কোনো প্রয়োজন নেই। দেয়ার প্রবলেম। আমাদের দিক থেকে ক্লিয়ারলি বলতে হবে, আমার আভ্যন্তরীণ জায়গায় আমি তোমার হস্তক্ষেপ অ্যাগ্রি করবো না, ইন নো ওয়ে। আমার দেশের রাজনীতি মানে এটা রেসিপ্রোকাল, তুমি আমারটা করবে না, আমি তোমারটা করব। এক্স্যাক্টলি, স্ট্রেট ফরওয়ার্ড, গার্ডস রেখে আমি তোমার বর্ডার রিকগনাইজ করি, আমি তোমার সভরেন্টিকে রিকগনাইজ করি, এবং আই ডিম্যান্ড দ্য সেম। এক্স্যাক্টলি। দেখো 47-এ ভাগ হয়ে গেছি আমরা, তাই না? তোমার পাকিস্তান আলাদা হয়েছে, ভারত আলাদা হয়েছে। তারপর 71-এ আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছি। উপমহাদেশে এখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ 3টা রাষ্ট্র, এবং লম্বা সময়ের জন্য এটা একটা স্ট্যাবিলিটি আসছে। 47 থেকে যদি তুমি শুরু করো, ইটস এ ভেরি ভেরি লং টাইম। এখন আর তুমি এটারে আর পিছনের দিকে নেওয়ার কোনো সুযোগ নেই। সো লেট রেসপেক্ট দ্য রিয়ালিটি অ্যান্ড রেসপেক্ট যে তোমার দেশ তোমার, আমার দেশ আমার, তোমার সভারেন্টি তোমার, আমার সভারেন্টি আমার। তুমি আমার মধ্যে বাহাত দিবে না, আমি তোমার মধ্যে বাহাত দিব না। এই জায়গায় একেবারে ক্লিয়ার কাট জায়গা। তার মানে আমার মনে হয় আপনার ওই ফার্স্ট পয়েন্ট অফ সাবস্টেন্সিয়াল, যে ওকে একটা কমিটি থাকবে এবং যেটা কম্প্রাইজড অফ সরকারি দল, বিরোধী দল। এক্স্যাক্টলি। ভারতকে ক্লিয়ারলি এটা জানাইতে হবে যে আমার এই যে এখনকার যে রাজনৈতিক সিস্টেম, এই সিস্টেমে বিএনপি বলবে যে আমি একা তোমার সাথে ডিল করবো না, জামাত বলবে আমি একা তোমার সাথে ডিল করবো না। এটা বাংলাদেশের ইস্যু, আমরা কালেক্টিভলি তোমার সাথে। আমার কাছে মনে হয় এটা ইন এ ওয়ে, এটা পলিটিক্যাল পার্টি যেমন একটা বিএনপি, সে যদি একা ডিল করতে চায়, তাহলে বিএনপির ভালনারেবিলিটিটাকে ইন্ডিয়া এখানে এক্সপ্লয়েট করতে চায়। এক্স্যাক্টলি। আবার জামাত করতে চাইলে একই করবে। সো এবং ইন্ডিয়া যদি ক্লিয়ারলি বুঝে যে ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় বাংলাদেশিরা এক জায়গায় দাঁড়ায় আছে, তাইলে তো সে বাংলাদেশের স্ট্রং হিসাবে দেখবে এবং সে মনে করবে যে আমার এক্সপ্লয়েট করার জায়গা নেই, তাই না? এবং আমার বোধ হয় যে দেখো, এটুকু গাটস থাকা উচিত আমাদের দেশের লোকদের। সেটা হলো যে আমার আভ্যন্তরীণ দেশের জায়গায় আমি ফরেনারদের কোনো জায়গা দেবো না। উই উইল সলভ আওয়ার প্রবলেমস। তো এখানে রাইট, এখানে আমার মনে হয় যে আপনি ইন্টারিম গভর্নমেন্টকে আপনি একটা বিরাট ক্রেডিট দিতে পারেন যে গত 17-18 মাসে তারা কিন্তু ইন্ডিয়ার সাথে তারা একটা মানে সম্মানজনক একটা চোখে চোখ রেখে কথা বলছে। আই লাভ দ্যাট। আই রিয়েলি, ইয়া, অফ কোর্স, এক্সট্রাঅর্ডিনারি ছিল। ইভেন ডক্টর ইউনুস তোমার খুব মানে ভেরি স্পেসিফিকলি যেভাবে ইভেন ইন্টারন্যাশনাল আউটলেটও যেভাবে ইন্ডিয়ার ব্যাপারে কথা বলছে, আমি মনে করি দ্যাটস ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু আমি অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস এমফেসাইজ করতে চাই যে ইন্ডিয়া তো আমাদের জন্য একটা থ্রেট, সিকিউরিটি থ্রেট, কোনো সন্দেহ নেই আর কি। কিন্তু এইটা ইন্ডিয়ার অ্যাটিটিউডের কারণে এটাকে আমাদেরকে ধরে নিলে হইব না যে বাই ডিফল্ট এবং বাই ডেফিনেশন ইন্ডিয়া আমার শত্রু। এটা আমি মনে করি না। ইন্ডিয়া আমার প্রতিবেশী। কিন্তু ভারত যদি তার পলিসি পরিবর্তন করে, তাহলে উপমহাদেশে ভারত, পাকিস্তান, বাংলাদেশের একটা কোঅপারেশন হতে পারে সার্কের থ্রুতে, এবং সেই কোঅপারেশনটা জরুরি। মানে লোকাল এই তোমার সাউথ এশিয়াতে এই কোঅপারেশনটাই আমাদের টার্গেট হওয়া উচিত। এই কোঅপারেশনে আমরা যাইতে পারতেছি না ভারতের সাম্প্রতিক সময়ের আচরণের কারণে। কারণ তারা সাম্প্রতিক সময়ে আমাদের সভারেন্টি লঙ্ঘন করছে। বিডিআর হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পর্ক আছে বইলা তোমার হচ্ছে যে তদন্ত কমিটি সেটা রিপোর্ট দিয়েছে যে ঘটনার সাথে তারা জড়িত। তো এই জায়গাগুলো তো আমাদের তাদের সাথে ক্লারিফিকেশন করতে হবে। সিরিয়াস এবং অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে স্পষ্টভাবে বলতে হবে যে ভারতের মধ্যে যে মানে ভারতের মধ্যে কোনো পলিটিক্স আমরা নাই। দেখো, পাকিস্তানের কাশ্মীর নিয়ে ভারতের সাথে ইন্টারনাল পলিটিক্সের কনফ্লিক্টের জায়গা আছে, আমাদের সাথে তো ভারতের কোনো ডিসপিউট নাই, তাই না? তো আমি তাদের আভ্যন্তরীণ ডিসপিউটে ইন্টারেস্টেড না। এবং ধরেন আরও কয়েকটা জিনিস আমার ধারণা, আমার মনে হয় যে গভর্নমেন্ট মানে বিএনপি এবং জামাত তাদেরকে ক্লিয়ার করে বলতে হবে। এর মধ্যে একটা হচ্ছে যে সীমান্তে যে তারা যে কথায় কথায় গুলি করে যে আমাদেরকে মেরে ফেলে, যে ইউ জাস্ট ক্যানট ডু ইট। এক্স্যাক্টলি। সীমান্ত একটা জিনিস, আর একটা তোমার পানির পানি, সীমান্ত এবং পানি। কিন্তু এখানে দেখো একটা পলিটিক্যাল কনসেনসাস আসতে হবে যে ভারতের সাথে সম্পর্ক বিল্ড আপ অথবা চুক্তি করা, এই জায়গায় কোনো রাজনৈতিক দল মানে ক্রেডিটও নিব না, ডিসক্রেডিটও নিব না, বিরোধী দলও এটার উস্কাইব না, বরং এটা ন্যাশনাল ইস্যু, আমরা কালেক্টিভলি ডিল করব। এটা যেটা ডিল করবো এটা আমার দেশের ইস্যু। এই জায়গায় যদি না যেতে পারি আমরা, তাহলে কিন্তু এই প্রবলেম আমরা সলভ করতে পারবো না। ধরো বিএনপি ক্ষমতায় গেল, জামাত করলো যে তুমি এটা ডিল করতে পারলা না, অথবা জামাত ক্ষমতায় গেল, বিএনপি করলো তুমি ইন্ডিয়া ডিল করতে পারলা না। এটা যেন না হয়, বরং ইন্ডিয়ার সাথে ডিলিংস যেন আমার একটা ন্যাশনাল কনসেনসাসের জায়গা হয়। এটা আমাদের কোনো কম্পিটিশনের জায়গা না, এটা কম্পিটিশনের জায়গা না। এখানে আমরা রাজনৈতিক পারফরমেন্স মাপবো না। মানে এটা এটা কোনো পারফর্মেটিভ
ইস্যু নাই। না, এটা পারফরমেন্ট ইস্যু না, এটা আমাদের একটা জাতীয় ঐক্যমতের ইস্যু থাকতে হইব, আদারওয়াইজ কিন্তু এটা আমরা ডিল করতে পারবো না, এটা আমরা ক্লিয়ারলি মানে এটা ডিল করতে পারবো না আমরা। ওকে, এরপরে আমরা চলে যাই ন্যাশনাল সিকিউরিটি, আমাদের আর্ম ফোর্সেস, আমাদের ন্যাশনাল সিকিউরিটি, সেগুলোর মডার্নাইজেশন। এবং সারপ্রাইজিংলি আমি খেয়াল করলাম যে বাংলাদেশের কোনো ডিসকোর্সে পলিটিক্যাল পার্টিকুলার, এবং আপনি হয়তো খেয়াল করছেন যে জাতীয় ঐক্যমত কমিশনও যে এত লম্বা আলোচনা আলাপ করলো, আর্ম ফোর্স নিয়ে, দেশের ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনা পাবলিক স্পিয়ারে ওইভাবে আমি দেখিনি। আমি জানি না আপনি খেয়াল করছেন কিনা। না, হয়নি। বাট দিস ইজ এ হিউজলি মিসিং লিঙ্ক। দেখো, বাংলাদেশে একটা আলাপ আলোচনা অনেক আগে ছিল, এটা প্রথম আলো ডেইলি স্টার গ্রুপ করতো, সেটা হলো যে মিলিটারিতে আমাদের খরচ কমাইতে হইব, এরকম একটা আলাপ আলোচনা ছিল। এখন দেখো ইস্যুটা হইলো না, যে মিলিটারি নিয়ে একটা গ্রুপের তো আপনি তো মেনশন করলেন, এবং ওই স্পেসিফিক গ্রুপটার এবং তাদের পলিটিক্সের সাথে যারা অ্যালাইন্ড, তারা তো মিলিটারি নিয়ে অনেক ধরনের, মানে মিলিটারি এই খেয়ে ফেলতেছে, মিলিটারি কোনো কাজ নাই, মানে নানান ধরনের নেগেটিভ প্রচারণা আমরা তাদেরকে করতে দেখছি। কিন্তু এখানে একটা জিনিসের মেরিট আছে, সেই মেরিটটা হলো যে মিলিটারি যখন একটা পাওয়ারফুল ইনস্টিটিউশন হয়ে যায় এবং মোর বিজনেস এবং মানিতে তোমার নাক গলায়, তখন এটা রাষ্ট্রের জন্য খারাপ। এটা তো পাকিস্তানের একটা মডেল আছে, যেখানে আমরা দেখতেছি যে মিলিটারি পলিটিক্সের সাথে সিরিয়াসলি ইন্টারটুইন্ড এবং মিলিটারি একটা বড় ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ হয়ে দাঁড়াইছে। এটা সমালোচনা ঠিক আছে, না, এটাকে আমাদের প্রিভেন্ট করতে হবে। কিন্তু মিলিটারিরে প্রফেশনাল মিলিটারি হিসাবে পাওয়ারফুল করতে হইব। পাওয়ারফুল কেন করতে হইব? সেটা হলো যে দুনিয়াতে দিনের শেষে ইন্টারন্যাশনাল ল বলতে কিছু নাই। নাথিং। এইটা একটা জঙ্গল দিনের শেষে, যে ক্ষমতা আছে টিকা থাকবো, যার ক্ষমতা নাই সে টিকা থাকবো না। আইন কানুন এগুলো হলো তোমার এক ধরনের মানে কেতাবি জিনিস বলার জন্য বলে। তো সেই জায়গাটাতে আমরা যদি আমাদের সামরিক শক্তিরে সিগনিফিকেন্টলি বাড়াইতে না পারি, তাহলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের সম্মুখীন হইতে পারি। তো এই কারণে আমাদের মিলিটারি মডার্নাইজ করতে হবে অ্যাট এনি কস্ট আমাদের মডার্নাইজ করতে হবে। আমাদের যদি ধরো এই ক্ষেত্রে মানে মোর মিলিটারি প্যাক্টে যাইতে হয়, অন্য কারোর সাথে এক ধরনের অ্যালায়েন্সে যাইতে হয়, জোটে যাইতে হয়, সেটা আমাদেরকে যাইতে হবে। কিন্তু মানে প্রাইমারি পয়েন্ট হলো যে আমার মিলিটারি মডার্নাইজ করতে হবে। হ্যাঁ, মডার্নাইজ করতে হবে। এবং ধরেন এরকম ডিসকোর্সে এই জিনিসগুলো আছে যে আপনি কি এয়ার ডিফেন্স কিনবেন কিনা, আপনি আরও ফাইটার জেট কিনবেন কিনা, এবং আপনি ডেফিনেটলি হিসাব করতে হবে যে আমি বাজেটে মিলিটারিতে যেটা বরাদ্দ দিব, এটা যাতে ভাগযোগ করে লোকেরা খায় না ফেলে। এক্স্যাক্টলি। এবং যেটা প্রয়োজন না এটা যেন না কিনে। আর একটা হলো 2 টাকার জিনিস যেন 10 টাকায় না কিনে। কিন্তু মিলিটারিরে মডার্নাইজ করতে হবে, এইটাতে কোনো আমি মনে করি কোনো ডিসপিউট নাই। এবং সেখানে আমাদের পয়সা খরচ করতে, আমাদের ট্যাক্সের টাকা খরচ করতে হবে, বিকজ দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এবং এইটা এক ধরনের ন্যাশনাল গাট ফিলিং দিবে যে না, আমার মিলিটারি মডার্নাইজ। রাইট। না, হ্যাঁ। সো এই জায়গাতে আমরা চাইবো যে দলগুলা তাদের ইশতেহার প্লাস পলিসি ইয়েতে এই জিনিসগুলো তারা নিয়ে আসবে। এবং আমি জামাতের পলিসি সামিটও কিন্তু আপনি খেয়াল করছেন কিনা, মানে আমি দেখি নাই আর কি, হয়তো ছিল কিনা কোথাও আমি জানি না, বাট এখন যেহেতু ইলেকশন সামনে, তোমার মোর মানে পিপল ওরিয়েন্টেড পলিসিগুলো নিয়ে আলাপ, ইন্টারনাল ইস্যুস, হ্যাঁ, মানে যেগুলো ধরো মানুষের, ধরো যে শিক্ষা, স্বাস্থ্য, যে জিনিসগুলো মানুষের সাথে রিলেটেড, এই জায়গাতে হয়তো আলাপ আলোচনা হয়েছে। কিন্তু মিলিটারি মডার্নাইজেশন একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানে কিন্তু আমরা একটা জিনিস চিন্তা করতে পারি যে মিলিটারি মডার্নাইজেশনের যে চিন্তা, এটাও সরকারি দল এবং বিরোধী দলের একটা কম্বাইন্ড ইস্যু হতে পারে, যে এইটাও আমরা মানে পলিটিক্যাল ক্রেডিটের বাইরে রাখতে পারি, যে এখানে কেউ কারো পারফরমেন্স মাপবে না, বরং এখানে একটা কমন জায়গা থাকে। সিকিউরিটির সাথে রিলেটেড আমাদের ফরেন রিলেশনস কমিটি, এটা মানে এটা কম্বাইন্ড একটা কমিটি হবে। এবং আমাদের যেই আর্ম ফোর্সেস কমিটি, মিলিটারি মডার্নাইজেশন কমিটি, এটা সংসদীয় যে কমিটিগুলো হবে, এগুলা এইভাবে হবে, সো দ্যাট এবং রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত থাকবে যে এখানে ডিসিশন আমরা মানে বাইপার্টিজান ডিসিশন আমরা সবাই আলাপ আলোচনা করে ডিসিশন নিই। ওকে, আচ্ছা। তারপরে আপনার বাংলাদেশে আমরা অনেক মানে মব নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এবং কোনটাকে আপনি মব বলবেন, কোনটাকে মব, এগুলো নিয়ে অনেক ধরনের আই থিঙ্ক যে ইউজলেস ডিবেট আছে। না, আমি পুরোটা ইউজলেস না। এর মধ্যে তোমার একটা জিনিস আছে যে দেখো, আওয়ামী লীগের সময় তো পুরো সিস্টেম ব্রেকডাউন করছে। আমি একটা জিনিস একটু ক্লারিফাই করি। আমি এটাকে ইউজলেস বলছি এই জন্য যে মানে কিছু জায়গায় মানুষ স্রেফ তার অপোজিশনকে, তার অপোজিশন মানে অপোজিট ভিউজকে, অপোজিট পলিটিক্যাল পার্টিকে, তার পলিটিক্যাল অপোজিশনকে ভিলিফাই করার জন্য, তাদেরকে ছোট করার জন্য তারা এই মব শব্দটা ইউজ করে, এবং তারা সেখানে ব্রডার কনটেক্সটটা মিস করে। কীভাবে? যেমন মানে একটা পাবলিক অ্যাঙ্গার হয়েছে, অ্যাঙ্গারের রিজনটা তারা না খুঁজে অ্যাঙ্গারের বহিঃপ্রকাশটা নিয়ে তারা কথা বলে, যে অ্যাঙ্গারটা কেন এইভাবে সে বললো। আরে ভাই, আমাকে মারছে, এখন আমি যদি আরেকটা মাইট দিই, তাহলে সেটাকে তো তুমি মব বলতে পারো না। না, দেখো, আমি তোমার সাথে 100% এগ্রি করি যে এখানে একটা পলিটিক্স আছে, এটারে পলিটিক্সে ইউজ করা যায়। কিন্তু আমি যে জায়গায় গিয়ে দাঁড়াইতে চাই সেটা হলো যে
মানে জুলাইয়ের সময়ে যে রিভোল্টটা হয়েছে এটা তো আইন মাইনে হয় নাই, তাই না? এটা স্বাভাবিক। তুমি কি জুলাইয়ের সময় যায় কি ভাঙচুর করে নাই, পুলিশের গাড়িতে কি আগুন দেয় নাই? তো বিপ্লবের সময় তো এটা তোমার দিতেই হবে, নাহলে তো তুমি মানে তোমার ভায়োলেন্স দিয়ে মারতেছে, তুমি কাউন্টার ভায়োলেন্স না করলে তুমি কীভাবে জিতবা? তো এটা ওই সময়ের জন্য ঠিক ছিল। ওই সময় থেকে আমরা যখন পরবর্তীতে সময় গেলাম, সেখানে কয়েকটা জিনিস হয়েছে। একটা হলো মানুষের অনাস্থা ছিল সিস্টেমের উপরে, আইন কানুন ঠিকমতো কাজ করতেছে না, এবং ফ্যাসিস্টদের যারা সহযোগী লেসপেন্সার তারা বিভিন্ন জায়গা থেকে সরে নাই, তাদেরকে তুমি সরাইতে পারো নাই, তার ফলে একটা মিসট্রাস্টের জায়গা ছিল। কিন্তু আমার যেটা পয়েন্ট আমি যাইতে চাই সেটা হলো এই মিসট্রাস্টের জায়গাটা থেকে ওভার দ্য টাইম আমাদের বের হয়ে আসতে হবে এবং রুল অফ লতে আমাদের যাইতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া এটা যদি সমাজে একটা ফেনোমেনা আকারে থাকে, দ্যাটস নট গুড। আমি এখানে আনকন্ডিশনালি যাইতে চাই। এটা ধরো যে তুমি ধর্ম অবমাননার ইস্যু হোক, এইটা ফ্যাসিস্টদের বিচারের প্রশ্ন হোক, এইটা ফ্যাসিস্টদের লেসপেন্সারের কোশ্চেন হোক, হোয়াট এভার ইট ইজ, কিন্তু এটাকে যদি আমরা লম্বা সময় কন্টিনিউ হইতে দেই সমাজে, দ্যাটস নট গুড। আমাদের একটা নিয়মতান্ত্রিকতা আসতে হবে। তাহলে আপনার এই জায়গাটাতে আমরা ধরেন ন্যাশনাল, এটা যদি আমরা একটা ন্যাশনাল প্রায়োরিটি বলি যে হ্যাঁ এটা একটা ন্যাশনাল প্রায়োরিটি, এবং যেখানে একটা রিলিজিয়াস হারমোনি থাকবে, যেখানে সোসাইটির বিভিন্ন মত পথের লোক, বিভিন্ন রিলিজিয়নের লোক, তারা নাগরিক অধিকার নিয়ে তারা তাদের জায়গায় তারা সমান অধিকার নিয়ে বেঁচে থাকবে। তারা এখানে তাকে কেউ মানে আমার ইচ্ছা হইলে আমি এটা ভেঙে দিয়ে আসলাম, ইচ্ছা হইলে আমি এটা মানে পড়ে দিয়ে আসলাম, না, এটা থাকতে পারে না। আমি মনে করি দুটা জিনিস। একটা হলো মানে আমাদের যদি একটা মোটামুটি ফেয়ার জুডিশিয়ারি থাকে, তাহলে তুমি আইনি ফ্রেমওয়ার্কের বাইরে কেউ আইন হাতে তুলে নেবে না। কিন্তু কোয়েশ্চন হচ্ছে আমরা এই সেটা জায়গায় সেটা নাই। এই জায়গায় আমাদের একটা কনসেনসাস আসতে হবে। তাহলে এখন আমার মনে হয় যে ধরেন যদি এরকম হয় যে একটা আমাদের কোনো, যেমন ধরো আমি আরো স্ট্রেট ফরওয়ার্ড বলি, তুমি ধরো যে একজন ফ্যাসিবাদের সহযোগী ইউনিভার্সিটি টিচার, এখন তুমি তার পথে পাইলে ধরে মাইট দিলা, দ্যাট ইজ আনফেয়ার, দ্যাট অলসো শুড কাম টু অ্যান এন্ড। তুমি একটা সময় বলতে পারো যে ফ্যাসিস্টের সহযোগী, এর বিচার হয় না, এর আইন হয় না, ইত্যাদি ইত্যাদি, অল আর ভ্যালিড, কিন্তু এই কালচারটা শুড কাম টু অ্যান এন্ড অ্যাট সাম পয়েন্ট। যদি তুমি এটাকে অ্যাট সাম পয়েন্টে এন্ড না করো, তাহলে আমি মনে করি না যে দ্যাট উইল বি আ গুড সোসাইটি। এটা আমার বোধ হয় যে তুমি মানে একটা সময় পর্যন্ত, যেমন ধরো আমি আরও স্ট্রেট ফরওয়ার্ড বলি, ধরো ধানমন্ডি 32 নম্বর ভাঙছে, তো ওই সময় এটা ভাঙা জরুরি ছিল। শেখ মুজিবের মূর্তি ভাঙা জরুরি ছিল, তাই না? কিন্তু তুমি যদি ভাঙাভাঙি কন্টিনিউ করতেই থাকো, এবং তুমি যদি 2 দিন পরে আবার বলো এটা ভাঙতে হইব, 3 দিন পরে আবার বলো এটা ভাঙতে হইব, 4 দিন পরে আবার বলো এটা ভাঙতে হইব, তাহলে দ্যাট উইল লিড টু আ কালচার, যে কালচারটা ইনস্ট্যাবিলিটি তৈরি করবে। এটা অ্যাফোর্ডেবল না, কোনো নেশনের জন্য অ্যাফোর্ডেবল না। সো আমার বোধ হয় যে নাও আমরা তো বিপ্লবের পরে প্রায় একটা লম্বা সময় পার হয়ে আসছি, এখন একটা নিয়মতান্ত্রিক নির্বাচনের মধ্যে দিয়ে যাইতেছি। আমার বোধ হয় নাও ইট ইস টাইম টু কল ইট অফ, যে আমাদেরকে পিওর নিয়মতান্ত্রিকতায় এবং আইনের শাসনে ফিরতে হবে। যদি এখনও আমরা আইনের শাসনের প্রতি মানুষের রেসপেক্ট তৈরি না করতে পারি, তাহলে ওইটাই ফেইলুর, এবং ওইখানে আমাদের চোখ দিতে হবে। এটার অল্টারনেটিভ সলিউশনে কাজ করবে না। ধরো আমরা সামাজিকভাবে আর্গু করতে পারি যে আইনের শাসন না থাকলে মানুষ আইন হাতে তুলে নিবই, কিন্তু এই কথা কইয়া কতদিন? আইনের শাসন নাই কেন? তাহলে ফোকাসটা এই জায়গায় আমরা না যাই যে মানুষের আইন হাতে তুলে নেওয়ারে আমি জাস্টিফাই না কইরা আমি যেন এই কথা বলি যে এখন আইনের শাসনটা আমার ইমিডিয়েটলি করতে হবে। আমি মনে করি যে বিপ্লবের পরে যে ফ্লুইড টাইমে আমরা ছিলাম, সেই ফ্লুইড টাইমটা আমরা ক্রস করে আসছি। নাও ইট ইস টাইম খুব ক্লিয়ারলি এটা বলা যে কোনো নাগরিকের এগেনস্টে আইন হাতে তুলে নিতে পারবে না। দেখো, জঙ্গল দেওয়ার সভ্য সমাজ চলবে না, তাই না? একটা সার্টেন টাইমে তুমি আর্গু করতে পারো যে ইটস ওকে, আমরা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাইতেছি, বাট দ্যাট শুড হ্যাভ আ লিমিট। আমি এই জায়গায় একটা ক্লিয়ার স্ট্যান্ড নিতে চাই যে দ্যাট শুড হ্যাভ টু কাম টু অ্যান এন্ড। এগ্রিড। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা এই যে আমরা মনে হয় আমরা 7টা পয়েন্ট কভার করছি, কিছু তো মনে হয় বাদ পড়ে নেই। তো এই তাহলে আমরা যেভাবে আলোচনা শুরু করছিলাম যে দিস আর আওয়ার ন্যাশনাল প্রায়োরিটিস, এবং এই জায়গাগুলোতে হয়তো পলিসি ডিবেট হবে যে হ্যাঁ আমরা এই ভায়োলেন্স বন্ধ করতে চাই, আমরা রুল অফ লটাকে রিস্টোর করতে চাই, ঠিক আছে, কে কীভাবে করবে সেটা নিয়ে হবে। কিন্তু দিস ওন্ট বি এ কোয়েশ্চেন অফ ওয়েদার আমি এটা অ্যাগ্রি করি কি করি না, যে না ইন্ডিয়ার সাথে আমার একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক লাগবে, এটা এরকম কোনো কোয়েশ্চেন না যে হ্যাঁ এটা বিএনপি মনে করে লাগবে, জামাত মনে করে লাগবে না, অথবা জামাত মনে করে লাগবে, বিএনপি মনে করে লাগবে না। দ্যাটস নট দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেন হচ্ছে তাদেরকে এটা অ্যাগ্রি করতে হবে, পলিটিক্যাল পার্টিগুলোকে, যে দিস আর দ্য 7 or 8 or 10 ন্যাশনাল প্রায়োরিটিস উই হ্যাভ, এবং আমরা দুই পার্টি এটাকে অ্যাগ্রি করি, এবং তারা জনগণের কাছে কমিটমেন্ট করবে। এটার এক্সিকিউশনের ক্ষেত্রে কিছু নর্মের ক্ষেত্রেও তারা কমিটমেন্ট করবে, এবং একটা জায়গায় যাবে, যেহেতু এটা ন্যাশনাল প্রায়োরিটি, সো তারা এটাকে যেমন ধরো যে মানে ইন্ডিয়ান ফরেন মিনিস্টার আসলো, সেখানে প্রাইম মিনিস্টার বিরোধী দলীয় নেতা আলাদা করে তার সাথে দেখা করবে না, একসাথে বসে এক কমিটিতে আলোচনা করবে যে লুক উই আর বাংলাদেশ, লেট টক টুগেদার। এরকম কিছু প্র্যাকটিক্যাল জায়গায় তোমার এগ্রিমেন্টে যাইতে হবে যদি আমরা রিয়েলি বাংলাদেশের বদলাইতে চাই। এবং আমরা এই তাহলে গোয়িং ব্যাক টু আপনার সেই যে ইলেকশন রেটোরিক, বা যেটা এখন আমরা দেখতেছি যে ইলেকশন রেটোরিক ইজ ফাইন, কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো যাতে এই রেসপেক্ট বা এই জায়গাটা মিউচুয়াল জায়গাটা, সম্পর্কের জায়গাটা যাতে তারা মোটামুটি একটা লেন মেনটেন করে চলে, সো দ্যাট এই মানে ইলেকশন পরবর্তী টাইমে
পোস্ট ইলেকশন বাংলাদেশে যাতে তারা একসাথে আবার কাজ করতে পারে সেই এনভায়রনমেন্টটা যাতে নো ডেফিনেটলি দেখো দেশটা আমাদের সবার এবং এই দেশটার আমাদের একসাথে বিল্ড আপ করতে হইব এবং আমি যেটা মনে করি যে ধরো দেশটা তুমি ধরো যে আফ্রিকান কোনো একটা যুদ্ধ বিধ্বস্ত কান্ট্রির মতো হয়ে গেল সেই দেশে প্রাইম মিনিস্টার হয়ে তোমার লাভ নাই রাদার দ্যান এই দেশটা আনলেস আপনি হাসিনার মতো চুরি করেন এক্স্যাক্টলি রাদার দ্যান যদি দেশটা ডেভেলপ হয় দেশে যদি তোমার আইনের শাসন থাকে দেশটা যদি সিঙ্গাপুরের মতো ডেভেলপ হয় সেই দেশের বিরোধী দলের নেতা থেকেও তোমার লাভ আছে তাই না সেই দেশের সাধারণ নাগরিক থেকেও তোমার লাভ আছে তার কারণ হলো তুমি বেনিফিট সেখানে বেশি পাবা রাইট তো এই জায়গা থেকে আমাদেরকে আমাদের পরের জেনারেশনের জন্য একটা নিউ বাংলাদেশ একটা বেটার বাংলাদেশ আমাদের তৈরি করতে হবে এবং সেই জায়গায় আমাদের ফোকাস থাকতে হবে এটা শুধু রাজনৈতিক দলের ফোকাস থাকলে হইব না নাগরিক হিসেবে আমাদেরও ফোকাস থাকতে হইব আমাদের কথায় আমাদের চিন্তায় আমাদের প্রায়োরিটিতে আমাদের আলাপ আলোচনায় এটা আসতে হবে তাইলে রাজনৈতিক দল এটাকে পিক করবে কারণ জনগণের মধ্যে যদি সচেতনতাটা না থাকে প্রায়োরিটি না থাকে প্রেফারেন্স না থাকে তাহলে রাজনৈতিক দল নিজে নিজে ভালো হয়ে যাবো এটা তো জগতের কোথাও হয় না কখনই হবে না হয় তোমার একটা সিস্টেমেটিক এর মধ্যে নিতে হবে অথবা জনগণের কাছ থেকে তোমার চাপ দিতে হবে এটা অনেকটা হচ্ছে তোমার যেমন ধরো কনজিউমারের অ্যাটিটিউডের উপর দাঁড়াইয়া তোমার হচ্ছে কর্পোরেশনের অ্যাটিটিউড রাইট তাই না যে তুমি যে কি কিনতেছো এটার উপর ডিপেন্ড করে সে কি বানাইবো এক্স্যাক্টলি এবং দুইটা খুব গ্ল্যারিং এক্সাম্পল তো আমাদের সামনেই আছে যে বিএনপি প্রায় 7,000-এর মতো তাদের নেতাকর্মী বহিষ্কার করছে এটা তো জনমতের কারণে করছে নাম্বার 1 আর জামাত এই যে জামাতের একজন শীর্ষস্থানীয় নেতা চট্টগ্রামে তার যেই প্রশাসন আমাদের কথায় চলবে বা এই টাইপের যে একটা বক্তব্য সে দিয়েছিল জামাত পরে বলছে এটা ওনার বক্তব্য উনি এটা এক্সপ্লেন করবে সো এই যে পলিটিক্যাল পার্টিগুলা তাদের নেতাকর্মীদের অপকর্ম হোক বা যেটা লাইন বিচ্যুতি হওয়া সেটাকে যে তারা মানে পজিটিভলি হ্যান্ডেল করছে সোফার এটা আমার কাছে মনে হয় যে একটা বিরাট এবং এটা জনমতের কারণে হয়েছে জনমতের কারণে এবং আমরা এই কালচারটাকে মানে পজিটিভলি কন্টিনিউ করতে পারবো যদি মানুষ সচেতন হয় এবং মানুষ তার প্রেফারেন্সটাকে এক্সপ্রেস করে এখন সোশ্যাল মিডিয়া হওয়ার কারণে এটা এক্সপ্রেস করাটা আগের চেয়ে অনেক বেশি সহজ হয়েছে এতটা কালেকটিভলি আমরা জনগণের ওপিনিয়নকে আগে এক্সপ্রেস করতে পারতাম না এখন যদি আমরা একটু দায়িত্বশীল আচরণ করি এবং সকল জায়গা থেকে আমাদের প্রেফারেন্সটা টু দ্য পয়েন্টে নেই তাহলে এটার একটা প্রেশার পলিটিক্যাল পার্টিগুলোর উপরে অফকোর্স পড়বে ওকে তাহলে আমার মনে হয় দিস ওয়াজ ওয়ান্ডারফুল ডিসকাশন আমরা শেষ করি এটা এখন এখানে